আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান, প্রতিহিংসার বিপরীতে ভালোবাসার বাংলাদেশের প্রত্যয় জানানো দেশনেত্রীকে স্মরণ। জাতীয় নির্বাচনে কোনো জোটে যাবে না ইসলামী আন্দোলন, সংবাদ সম্মেলনে 268 আসনে একক প্রার্থী ঘোষণা। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি, ট্রাম্পের এমন বক্তব্যে ইউরোপ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগ। এবং আখ থেকে গুড় তৈরি করলে প্রণোদনা পাবেন কৃষক, সরকারি সহায়তায় আখের গুড় হতে পারে কৃষকের ন্যায্য আয়ের উৎস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় বিশিষ্ট নাগরিকরা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন আপসহীন নেত্রীকে। তারা বলেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার বেগম জিয়ার এই আদর্শ নিয়েই আগামীর গণতান্ত্রিক পথের যাত্রা হওয়া উচিত। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার আহ্বানও জানানো হয় শোকসভা থেকে। রাহুল রায়ের রিপোর্ট। গত 30 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজার নামাজে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হয়েছিল জাতীয় সংসদ ভবনের সামনে ও মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায়। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে আর 7 দিনের শোক পালন করেছে বিএনপি। এবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছিল নাগরিক সমাজ। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে অনুষ্ঠানে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে বক্তব্য না দিলেও তার মা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশিষ্ট নাগরিকদের বক্তব্য শুনেছেন মনোযোগ দিয়ে। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতি সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্ন ভাবে আলোচনা হতে পারে, আমার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেও আলোচনা করতে পারি। ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন সহ 23টি দেশের কূটনীতিকরা ছিলেন নাগরিক শোকসভায়। ব্যানারে লেখা ছিল অপরাজেয় বেগম খালেদা জিয়া। তার সেই অপরাজেয় রাজনৈতিক জীবনের কথাই বারবার উঠে আসে শিল্পী, সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব সহ পেশাজীবীদের বক্তব্যে। ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি সেখানে যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনারা ভোট দেন। কেননা এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী করতে চাই? দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন। আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে
এবং পরবর্তীকালে ওনাকে আরো দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি। বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। ছাত্রদের প্রতি এবং শিক্ষকদের প্রতি এত অনুভূতি যে ছাত্ররা শিক্ষকরা চিরদিন মনে রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের চিরদিন স্মরণ করবে শ্রদ্ধার সাথে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বিশিষ্ট নাগরিকরা বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু যেমন শোকের, তেমনি তার জীবনাদর্শ এক মহান শক্তি। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা ছিল এক অন্তর্ভুক্তিমূলক আয়োজন। এতে যেমন পতিত সরকারের আমলে বেগম খালেদা জিয়ার চিকিৎসার নানা প্রতিকূল অবস্থার কথা তুলে ধরেন তার চিকিৎসক, তেমনি আবেগাপ্লুত শ্রদ্ধা জানান ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। আক্তার হোসেনের রিপোর্ট। বিশ্বজয়ী হাফেজ তাকরিমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ও নাগরিক শোকসভা। মহিয়সীর সংগ্রামী জীবন ও চারিত্রিক দৃঢ়তার নানা দিক নিয়ে স্মরণ করেন বক্তারা। কারাগারে বেগম জিয়ার দুঃসহ জীবন ও চিকিৎসায় রাষ্ট্রীয় অবহেলার নানা তথ্য তুলে ধরেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার FM সিদ্দিক। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল অসীম ত্যাগ, ধৈর্য আর দেশপ্রেম। অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ছিল বেগম জিয়ার রাজনীতি। গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। বেগম জিয়া strengthened the foreign policy of Bangladesh on the basis of what was laid out President Ziaur Rahman. এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি। মৃত্যুঞ্জয়ী নেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় মায়ের মতো আগলে রেখেছিলেন সবাইকে। পার্বত্য চট্টগ্রামে উনি দুটি নিদর্শন রেখে গেছেন। বেগম জিয়াই দিয়েছিলেন যখন তিনি সরকার প্রধান ছিলেন, প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া। বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ নয়, যারা অনেক পিছিয়ে পড়া মানুষ, উনি যখনই একটা কথা শুনেছেন ওটা উনি রিসিভ করেছেন খুব মনোযোগের সহিত এবং সেই অনুযায়ী উনি কিন্তু পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন। আপোষহীন সংগ্রামের অনুপ্রেরণা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কয়েক প্রজন্মের হৃদয়ের গহীনে বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া। আগামী দিনে আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বৈঠক করছে। চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনার কথাও জানান তিনি। এদিকে ইউরোপীয় নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। পরিস্থিতির প্রেক্ষিতে ডেনমার্ক গ্রিনল্যান্ডে মিত্রদের সহায়তায় সামরিক উপস্থিতিও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন, ওয়াশিংটনের বক্তব্য যতটা উত্তপ্ত, বাস্তবতা ততটা নয় এবং তারা উত্তেজনা কমাতে কাজ করবেন। তবে ট্রাম্পের এমন বক্তব্য ইউরোপ সহ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।
দর্শক, এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। বিএনপি কিংবা জামাত কোনো জোটে যাবে না ইসলামী আন্দোলন, বরং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন তারা, এমনটি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, এরই মাঝে 268 আসনে প্রার্থী দিয়েছেন তারা। বাকিগুলো মতাদর্শের সাথে মিল রেখে প্রার্থী চূড়ান্ত করবেন। জামাতের সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্য থাকলেও শেষ পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় তারা নির্বাচনে একলা চলার নীতি অনুসরণ করল। জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন। একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটা আমাদের সামনে চলে এসেছে। গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার ও জনগণের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, এনপিএ। প্রচলিত দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হিসেবে দাবি করে তারা বলেছেন, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ নির্মাণে এনপিএ একটি সার্বজনীন প্ল্যাটফর্ম হতে চায়। এবারে অন্যান্য সংবাদ। পুরনো কর্মস্থল চ্যানেল আইয়ে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব এবং চ্যানেল আইয়ের সাবেক প্ল্যানিং এডিটর সালেহ শিবলি। শুক্রবার সন্ধ্যায় তিনি চ্যানেল আইতে আসলে তাকে স্বাগত জানান সাবেক সহকর্মী ও চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নওয়াজ খান, চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান ও অন্য সাবেক সহকর্মীরা। এক সময়ের কর্মস্থল চ্যানেল আইয়ের নানা ঘটনার স্মৃতিচারণ করেন সালেহ শিবলি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সাবেক সহকর্মীদের সাথে ঘরোয়া আলোচনা করেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি 2007 থেকে 2009 সাল পর্যন্ত চ্যানেল আইয়ে কর্মরত ছিলেন। সে সময় একটি সিরিজ রিপোর্টের সূত্র ধরে তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। তারেক রহমানের সাথে 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন। চ্যানেল আইয়ে ঘরোয়া আলোচনার সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন ছিলেন। পরিশোধিত চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে গুড়ের চাহিদা বাড়ছে দিন দিন। স্থানীয়ভাবে উৎপাদিত আখ, স্বল্প প্রযুক্তিতে প্রক্রিয়াজাতকরণ আর গ্রামীণ কর্মসংস্থানের সরাসরি সংযোগ, এই তিনের সমন্বয়েই নতুন সম্ভাবনার দুয়ার খুলছে আখের গুড়। ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিক বাড়িতে আখের গুড় তৈরির চিত্র নিয়ে থাকছে শাইখ সিরাজের রিপোর্ট। ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের কৃষক বাড়ির এই আঙ্গিনা যেন ছোটখাটো একটা কারখানা। এখানে চলছে কৃষকের মাঠ থেকে কেটে আনা আখ দিয়ে গুড় তৈরির কাজ। গুড় করে যান, তাদের প্রফিট বেশি হয় না আপনাকে প্রফিট? তারা যদি একটু কমে কিনতে পারে একটু প্রফিট একটু হয়, আর যদি গেছে বছর যারা গুড় বানায় তারা প্রতিটা ব্যাপারে লস খাইছে। কারণ গুড়ের দাম ছিল কম। সহজ প্রক্রিয়ায় এভাবে গুড় তৈরি গ্রামীণ মানুষের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। বাজার যদি আবহাওয়া ভালো থাকে গৃহস্থ লাভবান হয়। এক কাটা খেতে আমরা বেচতে পারি, যদি ভালো ফসল আসে, ভালো দাম থাকে, তাহলে 20,000, খরচ আছে 12,000। গুড় তৈরির মাধ্যমে আখের মূল্য সংযোজন করলে কৃষক পাবেন সরকারি প্রণোদনা। এই অঞ্চলে 2,435 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে, তার মধ্যে আমরা 80 জনকে প্রণোদনা দিচ্ছি। প্রতিজন কৃষক 1 বিঘা জমির জন্য প্রায় 8,300 টাকা করে তারা প্রণোদনা পাবে। আখের যে কাণ্ড, বীজ, এটা কিনে দিবে, তারপরে আর সার দিব কিছু, আর কিছু আন্তঃপরিচর্যা আছে যেটাতে আমরা তাকে ক্যাশ দেব। সরকারি সহায়তা আর উদ্যোক্তাদের উদ্যোগ একসঙ্গে হলে আখের গুড় হতে পারে কৃষকের ন্যায্য আয়ের উৎস, গ্রামীণ শিল্পায়নের চালিকা শক্তি এবং রপ্তানি আয়ের
নতুন একটি খাত। সাদা চিনির প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে আসছে। স্থানীয় পর্যায়ের এই লাল গুড় বা লাল চিনিগুলোকে যদি আমরা প্রপারলি কৃষি পণ্যে রূপান্তরিত করতে পারি, ভ্যালু অ্যাডেড পণ্যে রূপান্তরিত করতে, তাহলে বিশ্ববাজার ধরাটা খুব কঠিন কিছু নয় বর্তমান সময়ের জন্য। প্রয়োজন নির্দেশনা এবং সুন্দর প্যাকেজিং। ময়মনসিংহের ভালুকার, নয়নপুর থেকে শাহিক সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বোর্ড অফ পিস ফর গাজা এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস জানায় বোর্ডটির চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই। এতে আরও থাকছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। এই বোর্ড সাময়িকভাবে গাজার প্রশাসন তদারকি এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গাজায় নিরাপত্তা নিশ্চিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। এদিকে যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন শাসন ব্যবস্থার জন্য 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়েছে। অক্টোবর থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের কথা বলা হয়েছে। তবে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে পরিস্থিতি এখনও নাজুক। ইরানের শেষ শাহের বা রাজার ছেলে ও নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী। এ সময় তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তার দাবি, এতে সরকার পতনের পথ সহজ হবে এবং প্রাণহানি কমবে। গত 28 ডিসেম্বর ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত 2000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরান সরকার অবশ্য এসব ঘটনাকে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা বলে দাবি করছে। এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার শোকসভা শেষে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় মাহমুদুর রহমান মান্নাকে। নাগরিক ঐক্যের নেতারা জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন, তবে তাকে কিছু পরীক্ষা দিয়েছেন চিকিৎসকরা। এবারে কৃষি সংবাদ। দীর্ঘদিন ধরে চলা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় গাইবান্ধায় বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। কুয়াশায় বীজতলায় রোপণ করা চারা গাছ বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। এতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নিয়ে আশঙ্কায় পড়েছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। পৌষের মাঝামাঝি থেকেই পুরোদমে বোরো চাষে নেমে পড়ে গাইবান্ধা জেলার কৃষক। তবে অধিক শীতের কারণে এখনও পুরোদমে শুরু করতে পারেনি বোরো আবাদ। পৌষ মাসের শুরু থেকে টানা শৈত্যপ্রবাহে চারা রোপণের জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়ায় অধিকাংশ আবাদের জমি ফাঁকা পড়ে আছে। চারা দিয়ে জমিন হবে কি না হবে সেটা অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে। অনেক মারা গেছে চারা শীতের জন্য। এখন দুহর্ষা আল্লাহ যায়, অতি জল হয়তো হইলে না হয়তো নাই মার্জিন। কুয়াশায় বীজতলার রোপণ করা বোরো চারা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে চাষিরা। ঢল সাদা হয়ে গেছে বেসন, এখন বেসন হবি কি না তো কেমন করি কি সন্দেহ। এখন তো খরা হয় তা আলাদা দেয় তো হবি না এতে নাই। আমি বিঘে তিনি জ্ঞানমো যে বীজ ফেলা আছি ওইটুক মনে করো 10 কেজি, তার তো বেসনই নাই, নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে বীজতলা রক্ষায় প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে ব্যবস্থাগুলো যদি গ্রহণ করার জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের মাঠ পর্যায়েও সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক তদারকিতে আছেন। আমরাও জেলা থেকে মনিটরিংয়ে আছি। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এই বছর জেলায় 1,29,020 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই।
দিনাজপুরে বিএডিসির খামারে রয়েছে দেশি বিদেশি দুর্লভ গাছের সমাহার। প্রায় 250 প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের চারা উৎপাদিত হচ্ছে অ্যাগ্রো সার্ভিস সেন্টারে। সেই সাথে ফেলে দেওয়া নারকেলের খোসা কিংবা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ফুলদানি ও ফুলের টব। পরিবেশ বান্ধব এমন উদ্যোগে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের টেকসই উন্নয়নের প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহ আলম শাহীর রিপোর্ট। জেলা শহর থেকে 4 কিলোমিটার দূরে চেহেলগাজী মাজারের বিপরীতে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারের খামার। 52 একরের এই খামারের চত্বর জুড়ে রয়েছে ক্যাকটাস অর্কিড সেট। তাতে ঝুলছে বাহারি অর্কিড ও শোভাবর্ধনকারী বিভিন্ন উদ্ভিদ। উৎপাদিত হচ্ছে আম, জাম, মাল্টা, আপেল, নাশপাতি সহ দেশি বিদেশি 75 প্রজাতির ফলের উন্নত চারা। প্লাস্টিক তো আপনার 1 বছরের মনে করেন যে পানি পাইলে নরম হয়ে যায়, পুরো ভাঙে যায়। আর এইটা আপনার 5 বছরও কিছু হয় না। এটা আপনার কলমদানি, এটাও একটা মরা গাছ, এখান থেকে আমরা কলমদানি তৈরি করতেছি। ফুল গাছ নিয়ে গেছি, গাছগুলো খুব মানসম্মত তরতাজা গাছ, আমার গাছ একটা মরে নাই। চারাগুলা বেশ সুন্দর হয়েছে, ভালো গুণগত মান ভালো আর কি। নারকেলের পরিত্যক্ত খোসা ও শুকনো গাছের গুঁড়ি দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন ফুলদানি ও টব নজর কাটছে সবার। তো এই মালাইগুলো মাটিতে মিশে যাচ্ছে, যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে ফেলে দিলেও মাটিতে মিশে যাবে, মাটির উর্বর শক্তি বাড়াবে। তাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কর্মবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে উচ্চ ফলনশীল ও প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু বিভিন্ন জাতের ফল ফসলের বীজ উৎপাদন করছে বিএডিসি। চারা কলম, গুটি কলম, কলম চারা সবকিছু করে, এবং এটা আমাদের রাজস্ব খাতে আমাদের যোগ হচ্ছে অনেক, এবং আগের চেয়ে আমরা এগুলো করে আমাদের অনেক আয় বৃদ্ধি পাচ্ছে। ফুল, ফল ও ঔষধি সহ দেশি বিদেশি গাছের সহজলভ্যতা বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন পরিবেশবাদীরা। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে বৃক্ষরাজির সমাহার ঘটবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার আহ্বান। প্রতিহিংসার বিপরীতে ভালোবাসার বাংলাদেশের প্রত্যয় জানানো দেশনেত্রীকে স্মরণ। জাতীয় নির্বাচনে কোনো জোটে যাবে না ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে 268 আসনে একক প্রার্থী ঘোষণা। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি। ট্রাম্পের এমন বক্তব্যে ইউরোপ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগ। এবং আখ থেকে গুড় তৈরি করলে প্রণোদনা পাবেন কৃষক। সরকারি সহায়তায় আখের গুড় হতে পারে কৃষকের ন্যায্য আয়ের উৎস। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।